রাজ্যে ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন। আর দক্ষিণ 24 পরগনার ভোট প্রস্তুতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। ডিওর ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলো নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি কারণে দক্ষিণ 24 পরগনার ডিওর ওপরে নির্বাচন কমিশনের ক্ষোভ? কোথায় গাফিলতি? দেখো, জানিয়ে রাখি যে সোমবারই কিন্তু ভার্চুয়াল বৈঠকে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর সামনে প্রেজেন্টেশন দেয় প্রতিটা জেলা, এবং সেক্ষেত্রে দেখা যায় যে দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু অবশ্যই ক্ষোভ প্রকাশ করে কমিশন, এবং অন্যদিকে রয়েছে কোচবিহার রয়েছে। এটা জানিয়ে রাখি যে প্রস্তুতি ছাড়াও কিভাবে তারা বৈঠকে অংশ নিয়েছেন, কারণ দুই জেলাকে কিন্তু প্রশ্ন করে কমিশন। বুথ থেকে শুরু করে, বুথ প্রস্তুতি থেকে শুরু করে ভিভিপ্যাট, পুলিশি প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতির ক্ষেত্রে দুই জেলা নট প্রিপেয়ার্ড বা প্রস্তুত নয় বলে জানায়। এটাই কিন্তু বিরক্ত হয়েছে কমিশন। এবং এর আগে এসআইআর যখন ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রেও কিন্তু যখন 13ই ফেব্রুয়ারি জানিয়ে রাখি মুখ্য নির্বাচন কমিশনার যখন একদম ভার্চুয়াল বৈঠকে এসেছিলেন, তখনও কিন্তু কোচবিহারের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং দক্ষিণ 24 পরগনার কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এখন জানা যাচ্ছে যে একদম ভোট প্রস্তুতি নিয়ে যখন বৈঠক হয়েছে, ভার্চুয়াল বৈঠক হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহার নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। যেহেতু নট প্রিপেয়ার্ড বলা হয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে প্রিপারেশন ছাড়াই প্রস্তুত হয়েছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। আর জানিয়ে রাখি, যেহেতু একদম 8ই মার্চই কমিশনের ফুল বেঞ্চ আসছে এবং 9 তারিখ কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়ে, সমস্ত রিপোর্ট নিয়ে কিন্তু প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিক এবং অন্যদিকে অবশ্যই যে পুলিশ সুপার রয়েছেন তাদের নিয়ে কিন্তু আলাদা করে বৈঠক রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সেই পুরো বুথ প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত কিছুই তথ্য কিন্তু তাদের সামনে তুলে ধরতে হবে। এবং এটা নিয়ে কিন্তু জানিয়ে রাখি, যেহেতু এই কয়েকটা দিন আগেই এই ভার্চুয়াল বৈঠকে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহারে কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল কমিশনের। ধন্যবাদ। আর চলতি সপ্তাহে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। 8ই মার্চ রাজ্যে জাতীয় কমিশনের ফুল বেঞ্চ আসছে। রবিবার সন্ধে কলকাতায় আসছেন সিইসি জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আমেরিকা ইসরায়েলের হামলা, পাল্টা জবাব ইরানের। এই যুদ্ধের বলি শৈশব, রেহাই নেই খুদে শিশু থেকে কিশোরদেরও। একেবারে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, ইরানের স্কুলে হামলা চালানো হয়, যেখানে মৃত্যু মিছিল, সেখানে পড়ুয়াদের গণকবর দেওয়া হয়। সেই ছবি এসে পৌঁছেছে, একেবারে রেখেছি আপনাদের সামনে। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন, প্রত্যেকেই শোকাহত। ইরানের একটি গার্লস স্কুলে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনীর হামলা, পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে মোট 170 জনের মৃত্যু হয়েছে জানানো হয়েছে ইরানের শিক্ষামন্ত্রীর তরফে। 28শে ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবের একটি স্কুলে ইসরায়েলি হামলা দেওয়া হয়, সেখানে গণকবর। চোখের জলে শেষ বিদায় খুদে পড়ুয়াদের। যৌথ বাহিনীর হামলায় ইরানের অন্তত 20টি স্কুলে ব্যাপক ক্ষতি হয়েছে। মানবতার উপর এমন হামলা বিরল, প্রতিক্রিয়া ইরানের শিক্ষামন্ত্রীর। আন্তর্জাতিক সংগঠনগুলির নিরাপত্তা নিয়েও সরব ইরান। ভয়ঙ্কর হামলার পরও ইরানিদের মনোবল ভাঙেনি মন্তব্য ইরানের শিক্ষামন্ত্রীর। একটি গার্লস স্কুলে হামলার খবর স্বীকার ইরানের এবং আমেরিকার আধিকারিকরা। তারা খতিয়ে দেখছেন বিষয়টি, জানিয়েছেন ইউএসএ সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স। That this attack that hit the girls' school was absolutely devastating. I mean, children, little girls, in the middle of the school day, at the beginning of the school day, being killed in this manner, backpacks with, blood stains on them. This is absolutely horrific. And I think if there's any image that captures the essence of the destruction, despair, and senselessness and cruelty of this conflict, those are the images. International humanitarian law spells out that any attack must comply with the principles of distinction, proportionality, and precaution to protect civilians. If attacks are found to be directed against civilians or civilian objects or indiscriminate attacks, they are serious violations of international humanitarian law and may amount to war crimes. দুপক্ষই কিন্তু হামলা চালাচ্ছে একেবারে নিশ্ছিদ্র করে জায়গা, যে টার্গেট কিলিং বলা যায় যাকে। এবং সেখানে একদিকে ইসরায়েল, তারা যেমন ইরানের যে পারমাণবিক শক্তি কেন্দ্র মূলত রয়েছে সেগুলোতে যেমন হামলা চালিয়েছে, পাল্টা ইরানও কিন্তু যে পশ্চিম এশিয়ার দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি, সেখানে টার্গেট করেছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ,
স্কুলের বাচ্চা থেকে শুরু করে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক বাদ যাচ্ছে না কেউ। এই মৃত্যু মিছিল কিন্তু একেবারে দেখতেই পাচ্ছেন, গণকবর দেওয়া হয়েছে 170 জনকে। ইরানের মিনাবের ছবি। ভারতবর্ষের ওপর তো প্রভাব অলরেডি পড়েছে। আমরা হরমুজ চ্যানেলের থ্রু দিয়ে যে তেল আসে ভারতবর্ষে, সেটা আমরা 35 থেকে 50% ক্রুড অয়েল ইম্পোর্ট করি। এবার সেইটা তো নিষেধাজ্ঞা দিয়েছে ইরান, যে রাশিয়া চীন ছাড়া অন্য কোনো দেশ এখন তেল পাবে না ওই চ্যানেলের থ্রু দিয়ে। তো আমাদের অয়েলের প্রাইসেস বেড়ে গেছে অলরেডি, আরও মানে শার্প এসকেলেশন হতে পারে। সেন্সেক্স এফেক্টেড হয়েছে। তাছাড়া ভারতবর্ষ মানে এখন কিন্তু খুব একটা মানে স্ট্রং স্টেটমেন্ট বা কিছু আমরা দেখিনি। আমরা দেখেছি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছেন ডিএসকেলেশন আর ডিপ্লোমেসির ওপর যেন জোর দেওয়া হয়, কারণ আমাদের প্রচুর ভারতীয়রা এই মিডল ইস্টের প্রত্যেকটা দেশে আছে। সে দে আর আইদার ওয়ার্কিং দে বা দে আর সেটেলড দে। তো সেইটা মানে ডেফিনেটলি ইন্ডিয়ার একটা প্রায়োরিটি ফর দ্য ওয়ার্ল্ড। মানে এটা ডেফিনেটলি একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট। তার কারণ হচ্ছে এটা খালি মিডল ইস্টেই থাকছে সেটা নয়, মিডল ইস্টের জন্য পুরো ওয়ার্ল্ড এফেক্টেড ইকোনমিক্যালি। কিন্তু দেখতে গেলে আপনারা যদি সার্বিকভাবে আমরা দেখি, একটা স্কুলে, যেটা আপনাদের চ্যানেলে দেখিয়েছেন, 170টা বাচ্চা মারা যাবে ইন দিস ডে অ্যান্ড এজ, মানে প্রেসিশন স্ট্রাইক হয়তো, তাহলে কি করে একটা স্কুলে ওরা হিট করলো? তো এটা বেসিক্যালি গোয়িং অ্যাগেনস্ট ইন্টারন্যাশনাল হিউম্যানিটি, মানে অলরেডি ইন ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। সেটা তো ফ্রান্সও বলেছে, অন্য অন্য দেশও বলছে আস্তে আস্তে, কিন্তু ম্যাক্সিমাম দেশ আমরা দেখছি একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। দে আর নট কামিং আউট ওপেনলি উইথ দ্য স্টেটমেন্টস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নট মানে ইটস নট ভেরি গুড ফর ইন্টারন্যাশনাল অর্ডার। আর এবার ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনেই পুত্র। ইরানের সর্বোচ্চ নেতা হলেন মোজতাবা হোসেনেই খামেনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের চাপে মসনাদে এবার মোজতাবা। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির হাতে এখন সব ক্ষমতা। दाव पर लगी हुई है, क्योंकि उसके पास ये आखिरी मौका है ईरान में सत्ता परिवर्तन को लेकर, और इसीलिए अमेरिका इजराइल कोई कोर कसर नहीं छोड़ रहे हैं। ईरान के हर ठिकाने पर हमला करने की कोशिश कर रहे हैं। चंदन, थोड़ी देर पहले इजराइल के रक्षा मंत्री ने एक बड़ा बयान दिया है कि खामनेई का जो कोई उत्तराधिकारी बनेगा उसे इजराइल टारगेट करेगा, क्योंकि मौजूदा रिजीम में जो भी सत्ता में आएगा वो इजराइल और अमेरिका के लिए खतरा है। ইসরায়েলের হামলা, বেইরুটে যে মিসাইল অ্যাটাক, একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ একদিকে ইসরায়েল আমেরিকার হামলা, যার পাল্টা জবাব দিচ্ছে ইরান, এবং এর প্রভাব গোটা বিশ্বে। الله أكبر 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 الله أكبر। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একেবারে নিজের অবস্থানে সাফাই কিন্তু ফের একবার দিলেন। তিনি বলছেন সময় মতো যদি তারা ইরানকে না থামাতেন তাহলে কিন্তু পারমাণবিক যুদ্ধ বেঁধে যেত। সময় মতোই তারা থামিয়েছেন, এবং তা যদি না হতো তাহলে ইরান কিন্তু ধ্বংসলীলা চালিয়ে যেত, এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। What we're doing right now with Iran, if we don't stop them, or if we didn't stop them, or if we didn't start, they've been decimated. But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war, and they would have taken out many countries, because you know what? They're sick people. They're mentally ill, sick people.
সোমবার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেদিনই জানিয়েছিলেন অন্তত 4 থেকে 5 সপ্তাহ তো বটেই যুদ্ধ কিন্তু জারি থাকবে এবং তার পাশাপাশি কিন্তু গতকালও সোশ্যাল মিডিয়াতে তার বার্তা আমরা দেখেছি, সেখানেও যুদ্ধ চলবে এমন ইঙ্গিত তিনি দিয়েছিলেন। আর এবার বলছেন যা করেছেন ঠিক করেছেন, ইরানকে সময় মতো না থামালে ধ্বংসলীলা চালাতো তারা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।